রেডিওটি বাজছে সুরে, গল্প আসছে শনিবার করে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্প সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ঠাকুরদা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনি ছিলেন একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন। গুপি গাইন, বাঘা বাইন, টুনটুনির বই ইত্যাদি তার অমর সৃষ্টি। তিনি জন্মগ্রহণ করেন 1863 সালে 12ই মে। তিনি প্রয়াত হন 1915 সালে 20শে ডিসেম্বর। গল্প পাঠে শুভদীপ, গল্পের সূত্রধার আমি পায়েল। শুরু হচ্ছে ঠাকুরদা। আমাদের গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য। গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভাব ছিল। তারা তাকে বলতো ঠাকুরদা। তাদের কাছ থেকে শিখে দেশশুদ্ধ লোকেও তাকে ওই নামেই ডাকত। ছেলেরা ঠাকুরদার কাছে খুবই আদর পেত, আর তাকে জ্বালাতন করত তার চেয়েও বেশি। ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন। খালি এক বিষয়ে তার একটা পাগলামি ছিল। পেয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন। ছেলেরা সে কথা খুব জানত, আর তা নিয়ে ভারী মজা করত। ঠাকুরদা রোজ তার চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন। সেই সময় মাঝে মাঝে পাড়ার একটা দুষ্টু ছেলে দাড়ি পরে আর লাল পাগড়ি এঁটে মালকোচ্চা মেরে লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতো, ভবানী ভট্টাচার্য কৌন হ্যাঁ? ঠাকুরদা তাতে ভীষণ থতমত খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়িটা খানিকটা দেখতে পেতেন, তবে আর সে পাগড়ি কার মাথায় সে কথার খবর নেবার অবসর তার থাকতো না। তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে একেবারে দিদিমার কাছে গিয়ে দরজায় খিল দিতেন। ছেলেরা বলে যে তখন নাকি প্রায় ঠাকুরদাকে স্নান করতে হতো, কিন্তু সে বোধহয় তাদের দুষ্টুমি। যা হোক, এমন বিষম ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ, এ কথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসতো না। তিনি ছেলেগুলোকে বাস্তবিকই খুব ভালোবাসতেন। তার কুল গাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে ডেকে একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন। কাউকে বঞ্চিত করতেন না, একটি বেশিও কখনো কাউকে দিতেন না। এই পরগনার ভিতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না। কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো, আর না খেতে পেলে তাদের অমনি কষ্ট হতো। তবুও এমন কথা কখনো শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটি কুলও কেউ কখনো তার গাছ থেকে পেড়ে খেয়েছে। তার চণ্ডী মণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত। সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি হাত পেড়ে বলতেন, কে রে ওখানে? সে এমন বিষম হাঁক দিতেন যে কি বলবো। তখন আর হাত পা সামলে ছুট দেওয়ারও উপায় থাকতো না। 2 মাইল দূর থেকে লোকে বলতো, ঠাকুরদা তার কুল আগলাচ্ছে। খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে 1 পোয়া সন্দেশ আদায় করেছিল। ঠাকুরদা চণ্ডী মণ্ডপের সামনে বসে এক মনে পুঁথি লিখছিলেন। তিনি দেখতে পাননি যে এর মধ্যে ও পাড়ার বসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে, আর তার 35 বছরের পুরনো বাঁধানো হুঁকোটি নিয়ে কাছে উঠেছে। তারপর তামাক খেতে গিয়ে দেখেন, যা কি সর্বনাশ! বানরটিকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন, কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি বকলেন, কিছুতেই তার কাছ থেকে হুঁকোটি আদায় করতে পারলেন না। লাভের মধ্যে সে বেটা তাকে গোটা 10 ভেঙচি মেরে হুঁকো শুদ্ধ পাশের বাড়ির আম বাগানে চলে গেল। সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আবার তার হুঁকোর মুখ দেখার কোনো আশাই ছিল না। তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুঁকোটি আদায় করালেন। তার পরদিনই নিজে গিয়ে বেচু ময়রার দোকান থেকে তাদের জন্য 1 পোয়া সন্দেশ কিনে আনলেন। সে সন্দেশ খেয়ে নাকি তারা খুব মুখ ছিটকিয়েছিল। ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করতে তারা বলল, সন্দেশটা বড্ড মিষ্টি। ঠাকুরদা তখন গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, আরে তাই তো, আমি তো জানতাম না তোমরা তেতো সন্দেশ খাও। আমি তো মিষ্টি সন্দেশ কিনে এনেছি। পয়সা খরচ নিয়ে ঠাকুরদার কিন্তু একটু বদনামি ছিল।
ওই যে হুঁকোর খাতিরে ছেলেদের এক পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন, তাছাড়া আর তার জীবনে তিনি কখনো কাউকে কিছু কিনে খাওয়াননি। লোকে বলতো তার ঘরের ভিতরে 3 জালা টাকা পোতা আছে, কিন্তু নিজে তিনি এমনভাবে চলতেন যেন অনেক কষ্টে তার 2টি খাবার জোটে, সেও বুঝিবা 1 বেলা বই 2 বেলা নয়। একদিন দিদিমা ডাল রাঁধতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন। তা সেই অপরাধে নাকি ঠাকুরদা 2 মাস দিদিমার সঙ্গে কথা বলেননি। ছেলেরা তার সেই সন্দেশ খেয়ে অবধি তার উপর খুব চটেছিল। চটবে না ভাই কেন? সেই হতভাগা বানরটার কাছ থেকে হুঁকো আদায় করতে গিয়ে কীরকম কম নাকালি চোবানি খেতে হয়েছিল। 20 জন মিলে 3 ঘন্টা ধরে তারা সেদিন কত গাছি না বেয়েছে, কত ছোটাছুটি করেছে, কত কাদা লাগিয়েছে, কত বিচুটির ছ্যাঁকাই খেয়েছে। তার পুরস্কার কিনা শুধুমাত্র 1 পোয়া সন্দেশ। তখন ছিল পুজোর সময়। কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল। তার তামাশা দেখবার জন্য সকালে বিকালে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত। সেইখানে তাদের একটা মস্ত মিটিং হলো। ঠাকুরদাকে জব্দ করতে হবে। তিনি যেমন সন্দেশ খাইয়েছেন, তাকে দিয়ে কিছু টাকা খরচ করাতে না পারলে এই দুঃখ মিটবে না। কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচ করানো যেতে পারে না। তার কি উপায় হতে পারে? কতজনে কত কথা বলতে লাগলো। এই বলল, চল তবে ঠাকুরদার কুল গাছটাই কেটে ফেলি। এই বলল, তার হুঁকো লুকিয়ে রাখি। কিন্তু এসব কথা কারুর পছন্দ হলো না। এমন সুন্দর কুল গাছটা কাটলে ভারী অন্যায় হবে। তাছাড়া হুঁকো লুকিয়ে রাখলেও শেষটায় তাকে ফিরিয়ে না দিলে চলবে না। তাছাড়া এসব করলে তাকে আর টাকা খরচ করানো হলো কই। ঠাকুরদাকে ছেলেরা আসলে খুবই ভালোবাসত। না হোক তার লোকসান করাতে কারোর ইচ্ছে ছিল না। কাজেই এসব কথায় সকলেই অমত হলো। এমনভাবে তাকে দিয়ে টাকা খরচ করাতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে ধরা না যেতে পারে। ছেলেরা দেখল কাজটি তেমন সহজ নয়। বুড়ো কুমোর এর মধ্যে এসে বুদ্ধি জুগিয়ে না দিলে তাদের পক্ষে এর একটা মতলব ঠিক করাই ভার হতো। বুড়ো যে যুক্তি বলল সে ভারী চমৎকার। ছেলেরা তার কথায় যার পর নাই খুশি হয়ে বাড়ি চলে গেল। ঠিক হলো পরদিনই সেই কাজটি করতে হবে। রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে। তখন তিনি শুয়ে শুয়ে সুর ধরে 16 কাউড়া। তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডী মণ্ডপের সামনে বসেন। সেদিনও দোয়েল ডাকবার আগেই তিনি জেগে সবে বলেছেন, ওম ব্রহ্মা মুরালি ত্রিপুরান্তকারী ভবানী ভট্টাচার্য ঘরে হ্যাঁ। অমনি বাইরে থেকে কে যেন ডাকলো। আর ঠাকুরদার 16 গাউড়ানো হলো না। স্নান আহ্নি কাজ তিনি খিড়কির পুকুরেই সারলেন। চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লেখার কাজটিও আজ বন্ধ রইল তার। দিদিমার রান্না বান্নার খবর নেওয়াই বেশি দরকার মনে হয়েছে। এমনিভাবে দুপুর অবধি কেটে গেল। তারপর যখন আর কেউ ভবানী ভট্টাচার্য বলে ডাকলো না, তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন। এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন কি সর্বনাশ, কি চমৎকার। তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন। ঠাকুরদার আর পা সরল না। তিনি সেখানেই মাথায় হাত দিয়ে বসে ভাবলেন, সর্বনাশ, হায় হায়, কোন শয়তান এমন কাজ করলি রে? কে করলো রে? এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে কে? এখন একে পুজো না করলে মহা পাপ হবে। আর পুজো করতে গেলে যে 300 টাকার কম এক বই লাগবে না। বাবা গো, আমি যাব কোথায়? যা হোক, ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন। তিনি তখনই ভাবলেন, থাক, আর দুঃখ করে কি হবে? ঘরে টাকা রেখেও আমি সেবায় হেলা করছিলাম, তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন। ভালোই হলো, এখন থেকে আমি ফি বছর দুর্গা উৎসব করব। ততক্ষণে ছেলেদের 2টি-1টি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে। কাজটি তো তাদেরই। তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভিতরে রেখে গেছে। তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না।
তখনই তিনি বললেন, ভালোই করেছো দাদারা, বুড়ো পাপির সুমতি জাগিয়েছ। তোমরা বেঁচে থাকো বাবা। আমি খালি ভাবছি এত বড় ব্যাপার, আমার তো লোকজন কিছু নাই, আমি কুলোবো কি করে। ছেলেরা ভেবেছিল ঠাকুরদা লাঠি নিয়ে তাদের তাড়া করবেন, তার বদলে তিনি এমন কথা বলবেন তা তারা মোটেই ভাবেনি। তাতে তারা ভারী খুশি হয়ে বলল, তার জন্য চিন্তা কি ঠাকুরদা, আমরা তো সব ঠিক করে দিচ্ছি। আপনি শুধু বসে বসে হুকুম দিন। অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল, তার চোখ দুটি বুজে এলো। ছেলেদের মাথায় হাত বুলিয়ে, গাল টিপে আর নাকে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন। এবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তা খেয়ে আর কারোকে নাক ছিটকাতে হয়নি। শুনছিলেন ঠাকুরদা, গল্প পাঠে শুভদীপ, ঠাকুরদার কণ্ঠে অয়ন, পাড়ার ছেলেদের চরিত্রে শঙ্খ ও অয়ন, আবহ সঙ্গীতে শঙ্খ, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও। ধন্যবাদ।